দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বের নাম আমরা দিয়েছি জোট জংশন। এ বিষয়ে আমরা কথা বলবো, তবে তার আগে দেখতে চাই জোট নিয়ে এখন পর্যন্ত যেই 11 দলীয় জোট, এর মধ্যে নেতারা কি বলছেন। আমরা যতটুকু জেনেছি, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি 10 দল জামাত সহ তারা বৈঠকে বসেছেন। বৈঠকের ফাঁকে তারা কথা বলেছেন, আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা রাত 8টায় কথা বলব। আসন সমঝোতার জোট হলো এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, এটা আপনারা সকলেই বুঝেন, দেশবাসী বুঝেন, এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে, সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনও আশাবাদী ইনশাল্লাহ। এর বাইরে কথা বলেছেন বিএনপি নেতারা। চট্টগ্রামে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা তাদের দুজনের বক্তব্য শুনে আসতে চাই। যারা ব্যালট পেপার করেছেন তারা উত্তর দিলে ভালো হয় না? আমার তো মনে হয় এই কথার উত্তর তারা ভালো দিতে পারবে যারা ব্যালট পেপার ছাপিয়েছে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তরটা ওনারা দিতে পারবেন। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে। এই যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই বুটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। আজকে নির্বাচন কমিশনে গিয়েছে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল। সেখানে জামাত নেতা হামিদুর রহমান আজাদ কথা বলেছেন, আমরা তার বক্তব্য শুনবো। পাশাপাশি আজকে নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে, সেখানে যারা আপিল শুনানিতে অংশ নিয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন, আমরা শুনে আসতে চাই তাদের কথা। আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, প্রথমত অভিযোগ দায়ের হচ্ছে না, শতপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাগণ হয়রানি করছেন, এই অভিযোগটা আছে। আমরা অভিযোগ দায়ের করেছি, কাগজের স্তূপ পড়ে আছে, কোনো অ্যাকশন নাই। তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। আজকে আমাদের ইলেকশন কমিশন আমার নমিনেশন বৈধ ঘোষণা দিয়েছে। আমার বিরুদ্ধে একটি কোম্পানি আপিল করেছিল যে আমার বাবা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি ঋণ, যেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, সেটার মধ্যে আমাকে ঋণ খেলাপি দেখানোর চেষ্টা করেছে। 29 তারিখ ডিসেম্বর মাসের যখন আমি আমার কাগজপত্র জমা দেই, তখন সিআইবি রিপোর্টে আমি ঋণ খেলাপি ছিলাম না। এর বাইরে আজকে কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তারা গণভোট নিয়ে তাদের কথা জানিয়েছেন, আমরা তাদের দুজনের বক্তব্য শুনে আসতে চাই। সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কেউ কেউ প্রশ্ন করছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারি কি পারি না? আপনারা পারেন, আবারও বলি আপনারা পারেন। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা।
তো ওইটাতে আমি বাংলাদেশের মানুষ অনেক সচেতন, ওই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটাতেই অংশ নেবে। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। রাজশাহীতে কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তার বক্তব্য শুনে আসতে চাই। পুলিশ রাখবো, আমরা আনসার রাখবো, আমরা আর্মি রাখবো, তার বিজেপি রাখবো, এবং একই সাথে সাথে নির্বাচন কমিশন আরো কত আড়ম্বর, কত রকম নজরদার, বিদেশি পর্যবেক্ষক, এগুলো সবগুলো থাকবে। কিন্তু তা সত্ত্বেও বহু সংখ্যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। তো আমাদের যদি গণতান্ত্রিক, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, গণতান্ত্রিক মূল্যবোধের যদি অবক্ষয় রোধ না হয়, তাহলে আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো না। দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ভোটের ট্রেন্ডের নিচ্ছে এরপর যে একটি বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব আজকের নিয়মিত বিষয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন্ড, সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব জোট জংশন নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিব্বির আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা মূলত 11 দলীয় জোট নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আমরা অপেক্ষা করছি, আজকে তাদের বৈঠক হয়েছে, এখনও ব্রিফিংয়ের জন্য গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। সেখানে আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো ব্রিফিং হবে, তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন্দ্র করে যেই জটিলতা তৈরি হয়েছে জোটের মধ্যে, তারা শেষ পর্যন্ত থাকছে কি থাকছে না, এটা আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জেনে যাব। সামগ্রিকভাবে এই জোটকে নিয়ে আপনার মূল্যায়নটা শুনতে চাই, যে আসলে এই জোট নিয়ে এত আলোচনা, এটা আসলে নির্বাচনের মাঠে কতটা প্রভাব বিস্তার করবে আসলে? দেখেন, এখানে এই যে 11 দলীয় জোট, এই জোটগুলো হয় কেন? নির্বাচনের জোটগুলোতে তো দুটো থাকে, একটা হচ্ছে নীতিগত জোট হয়, আর একটা হচ্ছে আসন ভিত্তিক বা আসন জেতার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য জোট হয়। সাধারণত যে জোটগুলো নীতিগত জোট হয়, নট নেসারিলি সেখানে ক্ষমতায় যাওয়ার ইস্যুস থাকে। ধরেন 7 দলীয় বাম জোট অথবা ইসলামী ঐক্য জোট, এ ধরনের অনেকগুলো দল একই পলিসির কারণে বা একই নীতি আদর্শের কারণে জোট করে। আর নির্বাচনের সময় আমরা যে জোটগুলো দেখছি, যেমন আগে যেমন বিএনপি বা আওয়ামী লীগের নেতৃত্বে জোট হতো, এখন বিএনপি জামাতের নেতৃত্বে দুটো সেপারেট জোট হচ্ছে। এই জোটগুলো প্রধান ফোকাস হচ্ছে ক্ষমতায় যাওয়া বা বেশি আসন লাভ করা। তো এক্ষেত্রে জোটের যেমন সেন্ট্রালি জোটের একটা টার্গেট থাকে, আবার প্রত্যেকটা দলের নিজেদেরও একটা গোল থাকে যে তারা তাদের জায়গাটা থেকে বেশি আসন যেন কিভাবে পেতে পারে। তো এই জায়গায় যে জোটের যে জটিলতা তৈরি হচ্ছে জামাতের জোটে, এটা কিন্তু বিএনপির জোটে হচ্ছে না। এখানে বিএনপির সাথে এবারে বা জামাতের সাথে যতগুলো দল জোট করেছে, এর মধ্যে আসলে প্রধানত দুটো দল, এনসিপি এবং ইসলামী আন্দোলন, যাদের মোটামুটি সারা দেশে একটা সাপোর্টার বেজ আছে, সেটা 2% হোক, 3% হোক বা 4%, যেটাই হোক না কেন, সার্ভেগুলোতে মোটামুটি এরকম উঠে আসছে যে এদের সারা দেশে এরকম সাপোর্ট বেসটা আছে। তো এইরকম দুটা বড় দলেই, মোটামুটি বড় দল মানে ছোট দলগুলোর মধ্যে দুটো বড় দলেই জামাতের জোটে আসার কারণে এখানে জামাতের ম্যানেজমেন্টে বা এই জোটের ম্যানেজমেন্টে কিছুটা ক্রাইসিস তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু বিএনপির জোটে কিন্তু এ ধরনের ক্রাইসিস নাই। ধরেন আন্দালিব রহমান পার্থের দল বা বিপি নূরের দল, যে দলগুলো বা জুনায়েদ সাকির দল, যে দলগুলো আসছে, ওটা মিটমাট হয়ে গেছে সহজেই। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যেমন ইসলামী আন্দোলন যেহেতু মোটামুটি সারা দেশে তাদের গ্রাসরুট লেভেলের সমর্থন আছে, তারা মনে করছে তারা আরও বেশি আসন পেতে পারে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়াল দলগুলোর যেমন টার্গেট আছে, আবার জোটের জায়গা থেকে জোট বা সবাই মিলে চিন্তা করবে যে কোন আসনে কাকে দিলে আমার সেই জোটের প্রার্থীটা জিতে আসতে পারবে। কারণ জোটের আলাদা করে প্রার্থীরা জিতে আসতে হবে, তারা ক্ষমতায় যেতে চায়, আবার দলের টার্গেট দলের প্রার্থী বিজয়ী হতে চায়। তো তাদের অপোজিশনের প্রার্থী হচ্ছে বিএনপির প্রার্থী। তার মানে এই জায়গাটাই জটিলতাটা তৈরি হচ্ছে যে দল চাচ্ছে আমি আরও কয়েকটা বেশি আসন পেতে পারি, আমার যোগ্যতা আছে বা আমার সাপোর্ট আছে, আবার জোটের জায়গা থেকে জামাত বা 10 দল মিলে চিন্তা করছে ওখানে যদি এই প্রার্থীটাকে দেই তাহলে আমাদের জোট হেরে যেতে পারে। আমার মনে হয় এখান থেকেই ক্রাইসিসটা তৈরি হয়েছে মূলত। এখন যে পরিস্থিতি দেখছেন, আজকে সারাদিন ধরে যে আলোচনা দেখছেন, বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা যদিও দেখছি জামাত ইসলামের নেতারা জোট নিয়ে খুব একটা নেতিবাচক মন্তব্য করতে আমরা দেখিনি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা নানা ধরনের মন্তব্য করেছে। সব মিলিয়ে এখন এই জোটের যদিও কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ঘোষণা হয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন?
ভবিষ্যৎটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমি যদি মানে এই জোট ছেড়ে যাওয়া বা জোটের সাথে থাকা এটার যদি বেনিফিট এবং লস চিন্তা করি, ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আমরা যদি চিন্তা করি, তাহলে জোটের সাথে থাকলে তাকে তো 40-45টা আসন দেয়া হচ্ছে এরকম আমরা শুনতে পাচ্ছি। তো 40-45টা আসন যদি দেয়া হয়, এই আসনগুলোতে 11 দলের জোটের সকল ভোটারদের একটা সমর্থন তারা পাবে এবং জামায়াতের সাংগঠনিকভাবে যেহেতু একটা স্ট্রং সাপোর্ট বেজ আছে সারা দেশে, সেই সুবিধাটা তারা পাবে। আর যদি এককভাবে ইলেকশন করে, সম্মিলিতভাবে ইলেকশন করলে সেখান থেকে কিছু আসন নিঃসন্দেহে জিতে আসবে, এটা আশা করাই যায়। আবার যদি এককভাবে ইলেকশন করে, তাহলে ইসলামী আন্দোলনের নিজেদের যে 3 বা 4% ভোট আছে, ওই ভোটের বাইরে হয়তো তারা অতটা আপিল তৈরি করতে পারবে না। এটা সাধারণত এই জন্য পারবে না, কারণ সাধারণত মানুষ ভোট দেওয়ার সময় প্রধান 2 দলের এক দলকে দেয়। সো ইসলামী আন্দোলন যদি তৃতীয় একটা দল হয় অথবা তৃতীয় কোনো একটা ছোট জোট হয়, সেখানে ভোট যাওয়ার পসিবিলিটি কম তাদের আদর্শিক ভোট ছাড়া। তো সেক্ষেত্রে হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো একটা আসনও পেল না। তো আমার মনে হয় শেষ পর্যন্ত এই জোটটা টিকে যাবে, কারণ তারা তো দিন শেষে নিজেদের লাভ ক্ষতির হিসাব করবে। লাভ ক্ষতি হিসাব করলে দেখা যাবে যে ওই 40-45 বা 50টা আসনে নির্বাচন করা, এটা তাদের জন্য বেটার পলিসি দেন 300 আসনে নিজেরা একা একা ইলেকশন করা। আর জামাতের দিক থেকে চিন্তা করলে, জামাতের দিক থেকেও যদি এই ইসলামী আন্দোলনের মতো দল জামাতের সাথে থাকে, তাহলে সারা দেশে তারা 3-4% ভোটে এগিয়ে থাকবে। তো এটা অনেক সময় হয়, যেটা যে সার্ভেগুলোতে যেমনটা এসেছে, যে জামাত বিএনপির পার্থক্যটা কোথাও কোথাও 3-4%, 5% বা এরকম আসছে। তো যেই আসনগুলোতে এটা আসবে, ন্যাশনাল লেভেলের ফিগার এটা যদিও, কিন্তু কোনো কোনো আসনগুলোতে হয় যে 1-2% মার্জিনে হেরে যেতে পারে একটা দল। তো জামাতের ক্ষেত্রে এটা হবে যে যদি ইসলামী আন্দোলনের 2% এসে যোগ হয়, তাহলে জামাতের জন্য ওই আসনগুলো যেগুলো একদম ন্যাক টু ন্যাক, ওই আসনগুলো পার পেয়ে যাওয়া সহজ হবে। তো সেক্ষেত্রে জামাতের জন্য লাভ হবে যদি ইসলামী আন্দোলন জামাতের সাথে থাকে, আমি মনে করি। আমার মনে হচ্ছে এখানে 2 দলের জন্যই উইনিং স্ট্র্যাটেজি হচ্ছে জোটে থাকা, 2 দলের জন্যই। তো এখানে আমার মনে হয় তারা হয়তো কিছুটা স্যাক্রিফাইস করে হলেও 2 দল শেষ পর্যন্ত টিকে যাবে। আমার মনে হয় না এই জোট আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। জি, আপনার আরও আলোচনা করবো এই বিষয়ে আপনার সঙ্গে। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করব জোট জংশন নিয়ে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। আলোচনা করছিলাম জোট জংশন নিয়ে। আমার সঙ্গে উপস্থিত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিবির আহমেদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই যে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোটের আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে নানাভাবেই শোনা যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হয়তো বের হয়ে যাবে, এবং বৈঠকেও তারা ছিল না। কিন্তু একটু আগে আমরা যেই ব্যানারটি লক্ষ্য করেছি, সেখানে কিন্তু 11 দলীয় নির্বাচনী জোটের কথাই লেখা আছে। এর থেকে কি বোঝা যায় যে তারা আসলে আছে এখন পর্যন্ত? আমার কাছে মনে হচ্ছে এই যে বের হয়ে যাচ্ছে বা টেনশন ক্রিয়েট হচ্ছে, এক ধরনের মতভিন্নতা হচ্ছে, এটা হয়তো তাদের রাজনৈতিক বার্গেনিংয়ের পার্ট, যে তারা স্ট্র্যাটেজিক্যালি এই বার্গেনিং টুল হিসাবে এটাকে ইউজ করছে যাতে করে আরও কিছু বেশি আসন পায়। তবে আমার মনে হয়, যেমনটা আগে বলছিলাম, যে আমার মনে হয় না এই জোট থেকে বের হয়ে যাওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য লাভ ক্ষতির হিসাব করলে নেট লাভের জায়গা হবে না, হয়তো নেট ক্ষতির জায়গা হবে। আবার জামাতের জন্য যদি ইসলামী আন্দোলনকে রাখতে পারে, তাহলে এখানেও নেট লাভের জায়গায় থাকবে। তাদের ভোটগুলো তারা জোটের পার্ট হিসাবে পাবে, জোটের অন্য দলগুলোর জন্য সেটা সুবিধা হবে। আমার মনে হচ্ছে জোটের সবগুলো দলের পক্ষ থেকেই এই কমন চাওয়াটা আছে উইনিং স্ট্র্যাটেজি হিসেবে। আমার মনে হচ্ছে তারা এই জোটটা টিকে যাবে চিন্তা করলে। এক ব্যালট বক্স নীতির যে কথা বলা হচ্ছে, এই কারণে যারা যে জনগণকে আসলে কথা দিয়ে ফেলেছে, আমরা দেখেছি যে চরমনাই পীর, যাকে বলা হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তিনিও বারবার বলছিলেন যে এবার তারা এক ব্যালটে ভোট দেবে, ইসলামিক দলগুলো এক জায়গায় চলে আসবে। সেই কথা ওয়াদা রাখতে গিয়ে শেষ পর্যন্ত এই চেষ্টাটা, হ্যাঁ, এই জোটটার ইনিশিয়ালি যেটা হয়েছে শুরুর দিকে, যে ইসলামী দলগুলোর একটা জোট হচ্ছিল, যখন 8 দলীয় জোট বা এরকম ছিল। পরবর্তীতে এখানে আরও অন্যান্য জেনারেল দলগুলো, যেন এনসিপির মতো দল যুক্ত হয়েছে, এলডিপির মতো দল যুক্ত হয়েছে। তো এটার এখন একটা জেনারেল চরিত্র তৈরি হয়েছে। এটা আর আসলে ইসলামী জোট বা এভাবে বলাও যাবে না, এটা একটা জেনারেল দলগুলোর একটা জোট হয়েছে, যেখানে ইসলামী দলও আছে, জেনারেল দলগুলোও আছে, এনসিপি এলডিপির মতো। তো এক বাক্স নীতির কথা যেটা বলেছে, তারা তো এতদিন ধরে ক্যাম্পেইন করেছে যে আমরা সবাই মিলে এবার এক বক্সে আসবো। এইখানে একটা পলিসির ব্যাপার, আমি বলছিলাম যে
নীতিগত যে ধরনের পলিসিগত জোট হয়, আবার একই সাথে অফিস সিকিং জোট হয়, যেটাতে হচ্ছে যে অফিসে যাওয়ার জন্য জোট করে। তো এইটা এক ধরনের কম্বিনেশন অফ দুটো জিনিসেই। এখানে পলিসি ওরিয়েন্টেড অনেক মিল আছে তাদের মধ্যে, যদিও রাজনৈতিক রূপরেখার জায়গায় জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটো দল ইসলামিক দল হলেও তাদের রাজনৈতিক রূপরেখা কিন্তু কিছুটা ভিন্নতা আছে। যেমন জামাত মোর অফ প্র্যাগমেটিক বা মডার্ন ইসলামিক দলগুলোর মধ্যে, আবার ইসলামী আন্দোলন তাদের পিউরিটি, যেটা আইডিওলজিক্যাল যে পিউরিটি, বিশুদ্ধতাটা মেনটেন করে চলতে চান। তো এই জায়গায় তাদের মধ্যে রাজনৈতিক কিছুটা ভিন্নতা থাকলেও ব্রডার সেন্সে তারা হচ্ছে একই আদর্শের দল। আবার এবারে যেমন এই জুলাই আন্দোলনের পরে যে দুর্নীতি এবং একটা নতুন বাংলাদেশ, আধিপত্যবাদ বিরোধী, বৈষম্যমুক্ত একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে জেনজিদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে, এইটা যেমন নাহিদ ইসলাম যেমন বলছিলেন যে আমরা আধিপত্যবাদ বিরোধী এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই জোটটা করেছি। সো এখানে ভোটের মাঠে আসন জেতার চেয়েও তাদের আদর্শিক একটা জায়গাও আছে, পলিসিগত একটা জায়গাও কমন আছে। তো আমার কাছে মনে হচ্ছে এই জোটটা টিকে যাওয়ার এই জন্যই পসিবিলিটি বেশি। এখানে আদর্শ আছে, আদর্শিক একটা কমনালিটি আছে, মিল আছে, আবার আসন পাওয়ার সুবিধার জায়গা থেকে যে জোট থাকলে তারা সবাই বেনিফিটেড হবে। তো আমার মনে হয় দুটো কারণেই এখানে জোটটা টিকে যাবে আমার মনে হচ্ছে। আমরা ইতিহাস থেকে যতটুকু দেখি যে আসলে যখন হেফাজত ইসলাম গঠন হয়েছে, সেখানেও সবগুলো ইসলামী দল এক হয়ে যাওয়ার পরেও সেখান থেকে জামাত যদিও ঘোষণা দিয়ে হেফাজতের সঙ্গে ছিল না, কিন্তু নানাভাবেই পেছন থেকে হেফাজতের আন্দোলনের সঙ্গে জামাতও কিন্তু ছিল। সেখান থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গিয়েছিল। এর আগে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নানা সময় একত্রিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত একত্রিত হতে পারেনি। তাদের দু দলের যদি নেতাদের আমরা বক্তব্য দেখি, একদল একদলকে আক্রমণ করে কাফের ফতুয়া দিয়ে নানা ধরনের কথা বলছে। এখন আপনি যেটা বলছেন যে হয়তো আদর্শিক কারণে কিংবা আসন সমঝোতা, ক্ষমতা সব বিষয় মিলে তারা একটা কমন জায়গায় এসেছে, কিন্তু এখনও কি এই ধরনের শঙ্কা থেকে যায় কিনা যে তাদের মধ্যে আবার মতবিরোধ, আবার সেই দূরত্ব আবার তাদেরকে দুদিকে ঠেলে দিবে? এটা হতে পারে। আমার মনে হচ্ছে রাজনৈতিক জায়গায় এটা তো আমরা মানে ওই যে রাজনীতিতে শেষ কথা নেই যেরকম করে বলা হয়, তো এখানেও আসলে যদিও তাদের কিছু কমন আদর্শিক জায়গা আছে, একই সাথে তারা আসছে, কিন্তু তাদের ভিন্নতার জায়গাও আছে, অনেকগুলো ভিন্নতার জায়গাও আছে। আবার রাজনৈতিক ইন্সপাইরেশনের জায়গায় যে কারা কতদিনে ক্ষমতায় যেতে চায়, ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু এ ধরনের একটা টেন্ডেন্সি আছে যে তারা ক্ষমতায় এত তাড়াতাড়ি যেতে চায় না, অথবা অনেক সময় মনে করে যে তারা তাদের বিশুদ্ধতা নিয়ে যাবে, ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ধরনের স্যাক্রিফাইস করবে না আইডিওলজির সাথে। যেমন ধরেন চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এর আগে যখন 4 দলীয় জোট হয়েছিল 2001 সালে, তখনও কিন্তু ইসলামী ঐক্য জোট এসেছে, জামাত এসেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আসে নাই। তারা বলেছে যে না, প্রথমত হচ্ছে নারী নেতৃত্বের বিষয় ছিল, আরেকটা হচ্ছে যে আমরা আদর্শিক জায়গা থেকে ব্যত্যয় ঘটাবো না, মানে অন্য কোনো এমন কোনো দলের সাথে যাব না যে আমার আইডিওলজির সাথে ক্লোজ না। সো আমি হারলে হারবো, কিন্তু বিশুদ্ধতার জায়গায় থাকবো। এই ধরনের মানসিকতা কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে আছে। আপনি দেখবেন জামাত যখন ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, নির্বাচিত হন, ইলেকশন করে আসেন, বিভিন্ন দল থেকে কিন্তু লোকজনকে তিনি ক্যাবিনেটে নিয়েছেন বা এমপি হয়েছে অনেকে। মুসলিম লীগ থেকে অনেক মানুষজনরা এসে বিএনপিতে যোগ দিয়েছে। তখন কিন্তু জামাতের সামনেও এই সুযোগটা ছিল যে ইসলামিয়ান মুসলিম লীগ এবং জামাত এ ধরনের যারা প্রো ইসলামিক দল ছিল বা জাতীয়তাবাদী মুসলিম জাতীয়তাবাদী দল ছিল, জিয়াউর রহমান কিন্তু তাদেরকে নিয়ে এসেছে এবং জামাতের লোকজনরা কিন্তু যায়নি সেই ক্যাবিনেটে, মানে চাইলে যেতে পারতো। কিন্তু তাদের মধ্যে ওই যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে একদম পিওর হয়ে আমাদের আদর্শিকভাবে বিজয়ী হয়ে যাব। আপনি লক্ষ্য করবেন যেমন 91 সালেও কিন্তু বিএনপি যখন এককভাবে ক্ষমতায় আসতে পারছিল না, জামাত তাদের 18 সিট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য আসলো। তাদের কাছে এই চিন্তাটা আসছে যে হ্যাঁ, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ক্ষমতায় যাওয়া ভালো তুলনামূলকভাবে আওয়ামী লীগের চেয়ে, কিন্তু তারা নিজেরা ক্যাবিনেটে যায় নাই। এই যে সরকারে না যাওয়া, দায়িত্ব থেকে পিছিয়ে থাকা, সরকারে না যাওয়ার এটা যে আমরা একদম পিউরিফাই হয়ে যাব। জামাত কিন্তু গণতান্ত্রিকভাবে যখন দেশের দরকার হয়েছে আসছে, কিন্তু ক্ষমতার ভাগ নেয় নাই। 91 সালে সেটা হচ্ছে, 2001 সালে এসে প্রথম 2টো মিনিস্ট্রি তারা নিয়েছে।
তো ইসলামী আন্দোলনের মধ্যেও আমার মনে হয় ইসলামী দলগুলো তো সেই ফেসের মধ্য দিয়ে যাচ্ছে। জামাত যেটা হয়তো ওই 78 সালে 91 সালে যে ফেসের মধ্য দিয়ে গেছে, ইসলামী আন্দোলনও সেই ফেসের মধ্য দিয়ে এখন যাচ্ছে যে আমরা একদম বিশুদ্ধ হয়ে তারপরে ক্ষমতায় আসব। তো এই ক্ষেত্রে হতে পারে যে তারা কখনো যদি মনে করে যে আমাদের পিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে এরকম ক্ষমতার জন্য একটা জোট করে, তারা হয়তো জোট থেকে বের হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক না। আর অতীতে তো এই ধরনের জোট থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও। ইভেন হেফাজতের সাথে তো ইসলামী আন্দোলনের অনেক ক্লোজ কানেকশন আছে, যেহেতু কওমি ঘরানার দুটো দল, কিন্তু তারপরেও সেখানে বিভেদ হয়েছে। তো এটা হতে পারে আমার মনে হয়। জি, আমরা আরও আলোচনা করবো। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করবো একই সঙ্গে জামায়াতের নেতৃত্বে যে জোট, সেই জোটের যে সংবাদ সম্মেলন, সেখানে আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, স্বাগত আরেকবার। কথা বলছিলাম জোট জংশন নিয়ে। আমরা আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন ডক্টর শিবির আহমদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আমরা আলোচনা করছিলাম জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, সেটা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে সংবাদ সম্মেলন শুরু হয়ে গেছে। এর মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা সংবাদ সম্মেলন শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে নীতি নির্ধারণী ফোরামের যারা আছেন তারা কথা বলা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জামায়াতের আমির আছে, মাওলানা মামুনুল হক আছেন, নাহিদ ইসলাম আছেন, এবং একই সঙ্গে এখানে আমরা কর্নেল অলিকে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যদিও নির্বাচন যে ব্যানার, সেখানে আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যের কথাই বলা হচ্ছে। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসছে না? শেষ পর্যন্ত আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ মনে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ইসলামী আন্দোলন নাও আসতে পারে। কারণ এখন যেটা দেখে মনে হচ্ছে, কারণ তাহলে তো তারা সংবাদ সম্মেলনে থাকার কথা, এবং আজকে দিনভর যে তাদের মিটিং হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই কিন্তু মিটিং হচ্ছে, বাকি অন্যান্য দলগুলো ছিল। তো আমি যতদূর ধারণা করেছি যে 8টার যে ব্রিফিং তারা করবে, এখানে সবগুলো দলের প্রধানরা থাকবে। দলের প্রধানদেরকে না দেখলেও অন্তত দলের প্রতিনিধি কেউ একজন থাকবে। তো ইসলামী আন্দোলনের কাউকে আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমার মনে হয় আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমার প্রজেকশন যেটা, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোট ছেড়ে যাওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা বাকি 10 দলের জন্য কারোর জন্যই এটা নেট লাভ হবে না। ওই জায়গা থেকে চিন্তা করলে হয়তো তাদের অন্য রাজনৈতিক হিসাব থাকতে পারে। আমি আগেই যেমনটা বলছি যে ইসলামিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রবণতা থাকে যে আমরা একদম আদর্শিক বিশুদ্ধতা নিয়ে লড়বো, জিতলে জিতবো, না জিতলে নাই। কিন্তু কেউ যদি রাজনৈতিক অ্যাসপাইরেশন থেকে চিন্তা করে, তাহলে জোটের সাথে গেলে আমার কি কি লাভ এবং কি কি লস, এভাবে যদি অ্যানালাইসিস করে, এই অ্যাসেসমেন্ট করলে তার জোটের সাথেই থাকার কথা। কিন্তু এই যে জোটের এই যে আসন লাভ করার এই অবজেক্টিভের বাইরেও তাদের যে আদর্শিক বিশুদ্ধতার চিন্তা, সেই চিন্তা থেকে হয়তো তারা জোটে নাও আসতে পারে। এখন মনে হচ্ছে যে হয়তো নাও থাকতে পারে। এক্ষেত্রে কি শুধুই আসন ভাগাভাগিটাই প্রধান ইস্যু, নাকি আদর্শিক জায়গায়ও আমরা যদি ধরি? আপনি নিজেও বলছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একেবারে পিউরিফাই আদর্শিক জায়গায় তারা থাকতে চায়, আবার জামাত একটু মডারেট জায়গায় চলে এসছে, জামাত একটু লিবারেল ডেমোক্রেসির দিকে ঝুঁকছে। এখানেও জামাতের আমির কিছুদিন আগে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছিলাম যে তারা ক্ষমতায় আসলে শরিয়া আইন তারা বাস্তবায়ন করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটুকু শুনি যে তারা শরিয়া আইনকেই প্রাধান্য দিচ্ছেন। সেক্ষেত্রে এই জায়গাটার মধ্যে কোনো মতানৈক্য বা এটা হতে পারে কিনা? এটা একটা ব্রডার আদর্শিক জায়গা, কিন্তু এই জোটের জন্য আমি মনে করি না এটা একটা ফ্যাক্টর হবে। কারণ এই আদর্শিক জায়গাটা তারাও কিন্তু লক্ষ্য করে, তারা কিন্তু জামাতকে মডারেট ইসলামিক দল মনে করে, এবং বা ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও বেশি কনজারভেটিভ বা আরও বেশি পিউরিফাইড একটা ভার্সন অফ ইসলাম তারা প্র্যাকটিস করে। এবং জামাতের এবারের যে বক্তৃতাগুলো আমরা শুনতে পাচ্ছি জামাতের আমির বা অন্যান্য রাজনৈতিক নেতাদের দিক থেকে, যে জামাত শরিয়া আইন বা ইসলামিক আইনের প্রায়োরিটি দেওয়াচ্ছে, তারা এখন জনকল্যাণমূলক একটা কল্যাণ রাষ্ট্রের কথা তারা বলছে, যে আমরা আরও কল্যাণ রাষ্ট্র করব। তারা হয়তো কল্যাণ রাষ্ট্রটাকেই মনে করছেন যে এটাই হচ্ছে মানুষের জন্য ডেভেলপমেন্ট, বা ওই ধরনের যে কল্যাণ রাষ্ট্রের কথা তারা বলছে, সরাসরি ইসলামী রাষ্ট্রের কথা বা শরিয়া আইনের কথা বলছে না, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো আদর্শিক সেই বিশুদ্ধতার জায়গাটায় এখনও আছে। তো এটা আমি মনে করি না এই জোটের জন্য কারণ এই নীতিগত যে ভিন্নতা, এটাকে মেনে নিয়েই কিন্তু তারা জোট করেছে। যেমন এখানে এনসিপি আছে, এলডিপি আছে, জাকপা আছে, এবি পার্টি আছে, যারা নিজেরা সেকুলার দল বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। এরকম অনেকগুলো দলও কিন্তু এই জোটের মধ্যে আছে। সো আমার কাছে মনে হচ্ছে এটা শেষ মুহূর্তে আসন ভাগাভাগিটাই প্রধান ইস্যু এখানে হয়েছে,
যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো আরও বেশি আসন চাচ্ছে, যেমনটা আমরা শুনছিলাম। তারা বলেছিল যে 143টা তাদের এই গ্রেডের আসন আছে। তো আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো আরও বেশি আসন চাচ্ছে, যেটা হয়তো এই জামাত বা 10 দলীয় জোট থেকে তারা পাচ্ছে না। আবার আরেকটা ক্রাইসিস এখানে তৈরি হয়েছে, যেটা এনসিপি যোগ দেওয়ার কারণে হয়েছে। যে এর আগে এনসিপি ছিল না এই জোটের সাথে, 8 দলীয় জোট ছিল। তখন ইসলামী আন্দোলনেই একমাত্র জামাতের পরে বড় দল। স্বাভাবিকভাবে তারা হয়তো আশা করেছিল, প্রত্যাশা করেছিল আরও বেশি আসন তারা পাবে। এখন যেহেতু তাদের মতোই গুরুত্বের দিক থেকে সমান এনসিপির মতো একটা মোটামুটি বড় দলও এখানে যোগ হয়েছে, তখন সেটা কিছুটা ভাগ হয়েছে স্বাভাবিকভাবে। এনসিপিকে যদি 30টা আসন দেয়, সেটার কারণে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কমে যাচ্ছে। এই ক্রাইসিসটা এখানে তৈরি হয়েছে আমার কাছে মনে হচ্ছে। জি, আমরা দেখতে পাচ্ছি জামায়াতের আমিরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি কথা বলছেন। আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই, তাদের এই মুহূর্তে তারা কি বলছেন একটু শুনে আসতে চাই। গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা ভোগ করেছে। সেই সকল বীর শহীদদের রুহের মাগফিরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা, বিস্তারিত যে আমাদের ঘোষণা আছে আমরা দিতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের, এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়, যে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বিগত দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে। ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফিক্স করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আজকে সেই ঐক্যমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে, যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের আগে জুলাই বিপ্লবের ইন্সপিরেশন আমাদের যুব সমাজের ঐক্যপাত্র, আমি নাহিদুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকের এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এখন নাহিদ ইসলাম কথা বলছেন, জামায়াতের আমির। তিনি বলছিলেন তিনি আসলে কিছুক্ষণ পরে হয়তো কথা বলবেন। আমরা একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ মুহূর্তে 30 সেকেন্ড আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আসলে 11 দলীয় জোটের কথা বললেন কিন্তু মামুনুল হক, কি মনে হচ্ছে? রাইট, মামুনুল হক সাহেব বললেন যে 11 দলীয় জোট। আমরা যদিও এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি দেখছি না,
আমাদের চেনার বাইরে হয়তো অন্য কোনো প্রতিনিধি থাকতে পারে। তো মামুনুল হক সাহেব যেটা বললেন যে আমাদের 11 দলীয় জোট, আমার কাছে মনে হচ্ছে হয়তো চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকছে হয়তো জোটে। আর একটু পরে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। আরো অপেক্ষা করতে হবে আমাদেরকে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।